জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা অতি সহজে এক ক্লিকেই ভিডিওটা দেখতে পেয়ে যাবেন। তো শুরু করে নিই। আজকে মোটামুটি প্রত্যেকেরই পোর্টফোলিও গ্রিন, সবার পোর্টফোলিও আজকে গ্রিন। আপনার কাছে লার্জ ক্যাপ থাকুক, মিড ক্যাপ থাকুক বা স্মল ক্যাপ থাকুক, আপনার পোর্টফোলিওতে যেরকমভাবেই যেরকম কোয়ালিটিরই স্টক আছে না কেন, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু গ্রিন হয়েছে। তো গত বেশ কয়েক মাস যাবৎ যেভাবে মার্কেটে পিটাই চলছিল, আজকে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মার্কেট। তবে এই স্বস্তির নিঃশ্বাস বলতে পারেন রিটেল ইনভেস্টরদের জন্য সেইভাবে হলো না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাজারে কিন্তু যেভাবে একটা প্যানিক তৈরি হয়েছিল এবং যেভাবে একটা ভয় তৈরি হয়েছিল, সেই ভয়তে কিন্তু প্রচুর রিটেল ইনভেস্টর এই মার্কেট ছেড়ে অলরেডি পালিয়ে গেছে। সেটা আপনাদের মধ্যে অনেকে বুঝতেও পারছেন এই চ্যানেলটি দেখে, কারণ এই চ্যানেলটি হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল এবং আমাদের প্রথম চ্যানেলে 22,000 জন মোটামুটি প্রায় 22,000-এর কাছাকাছি মানুষ ছিল। তো কন্টিনিউ যদি সবাই আমাকে ফলো করতো এবং কন্টিনিউ যদি তারা মার্কেটে থাকতো, মার্কেটে যারাই ছিল তারা কন্টিনিউয়াসলি ফলো করছিল। এবার ধীরে ধীরে এই ফলোয়িংটা কমতে থাকে, কমতে কমতে তখন কি হয়, আর কেউ ফলো করছে না। তার মানে তাদের মার্কেটের প্রতি আর ইন্টারেস্ট নেই এবং তাদের একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে এবং ম্যাক্সিমামই কিন্তু মার্কেট ছেড়ে পালিয়ে গেছে, যার কারণ অনেকটাই বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, এই একটা বিষয় তো আছেই। এবার তাহলে লাভ কাদের হলো? এই আলটিমেটলি এই ভয়টাকে উপেক্ষা করে, কোনো ভয় না পেয়ে মার্কেটে এই যে টিকে যারা থেকেছিল এতদিন, তাদেরই আলটিমেটলি জিত হচ্ছে বা হবে আগামী দিনে, সেটা বলতে পারি। কেন হবে? তার কারণ যারাই আমাকে ফলো করেন তাদের আশা করি প্রত্যেকের কাছে মোটামুটি 100%-এর মধ্যে 95% কোম্পানিগুলো রাইট কোম্পানি চুজ করেছেন। কেন? আমি আপনাদের সেরকমভাবেই গাইড করে থাকি, সেই রকমভাবেই আপনাদের বুঝিয়ে থাকি যে সবসময় ভালো কোম্পানিতে ইনভেস্ট করুন এবং কোন জায়গায় কোন পজিশনে ইনভেস্টটা করলে বুদ্ধিমানের কাজ হবে, কী পদ্ধতিতে ইনভেস্ট করলে বুদ্ধিমানের কাজ হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আমি খুব ভালোভাবে, একটু লম্বা আলোচনা হয় ঠিকই, কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যারা ফলো করেছেন এতদিন, তারা কিন্তু আজকে কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। তো যাই হোক, অনেক কথাই হয়ে গেল। এই কথাগুলোও শোনাটা জরুরি, কেন আপনারা কন্টিনিউ আমাকে ফলো করেন, তো সমস্ত কথাই যখন শোনেন তখন সব কিছুই জানার প্রয়োজন আছে। কেন? স্টক মার্কেট হচ্ছে অ্যাকচুয়ালি একটা বোরিং জিনিস। আপনাকে রেগুলারই সেম জিনিসই করতে হবে এবং রেগুলারই সেম জিনিসই বুঝতে হবে এবং এই সেম জিনিস করতে করতেই কিন্তু আপনার টাকা ধীরে ধীরে বাড়বে। তো এই বোরিং কাজটাই কিন্তু অনেকে করতে পারে না। এবং এখন এই এত উন্নত একটা টেকনোলজির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই টেকনোলজির মধ্যে অ্যাকচুয়ালি এখন সমস্ত কিছু এত ফাস্ট হয়ে গেছে চারিদিকে, আপনি যে কোনো জিনিসই দেখবেন না কেন সবই ফাস্ট। এর কারণে আর স্টক মার্কেটে টাকা ইনকাম করার পদ্ধতিটা কিন্তু একদমই ফাস্ট নয়। এইটাই হয়ে গেছে এখন অ্যাকচুয়াল সিচুয়েশনের সাথে মার্কেটের একটা আলাদা রকম ব্যাপার হয়ে গেছে। বুঝতে পারলেন আশা করি। এই যে পেশেন্স লেভেলটা, এই পেশেন্স লেভেলটা সবাই এত ফাস্ট করতে করতে এখন অভ্যাসটা এমন পরিণত হয়েছে যে মার্কেটে এসেও খুব ফাস্ট টাকা চাই। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, ঠিক আছে? আর এই প্রবলেমটাকে আরও বেশি করে প্রবলেমে তৈরি করার জন্য কিন্তু এই মার্কেটের মধ্যেই বড় বড় প্লেয়াররা বসে থাকে
এবং তারাও অনেক দিন ধরে এই সুন্দর সুযোগটার জন্য বসেছিল। মানে ওরা, আপনি আমি কি করি, আমরা তো কখনো মার্কেটের বটম জানি না এবং টপও জানি না, তাই তো? এবার মার্কেটকে আমরাও নাড়াতে পারবো না, আপনি আমি কোনোভাবে আমাদের নাড়ানোর ক্ষমতা নেই, কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ এত টাকা নেই, আমাদের পুঁজি খুবই সামান্য। তো সেই পুঁজিতে একটা ক্যান্ডেলও মানে নড়বে না আর কি, এরকম ব্যাপার। ঠিক আছে, হাস্যকর মনে হবে কিন্তু এটাই সঠিক কথা। তবুও আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে বড় প্লেয়াররা কি করছে মার্কেটে, তারা কিভাবে মার্কেটে চিন্তাভাবনা করছে, তারা কিভাবে মার্কেটটাকে তাদের নজরে রাখে এবং তারা কিভাবে প্রফিটটা করে, সেই টেকনিকগুলোকে যদি আমরাও ফলো করতে পারি তাহলে আমরাও কিন্তু মার্কেট থেকে একটা ভালো ক্যাপিটাল জেনারেট করতে পারি, যেটা প্রতিটা রিটেল ইনভেস্টরদের করা উচিত। আর এই জায়গাটাই সবাই ভুল করে। কেন ভুল করে? তার কারণটাই হচ্ছে এটা, কারোর কাছে অত সময় নেই, টাইম দিতে চায় না, খুব শর্টকাট, এবং এই শর্টকাটের চক্করে পড়ে আজকে প্রচুর রিটেল ইনভেস্টর বেরিয়ে গেছে। আজকে কিন্তু তারা যত লসে বেরিয়ে গেছে, সবাই টপে কিনেছিল, মানে ম্যাক্সিমাম বলতে পারেন। এই চ্যানেলে যতজন আছেন তার মধ্যে অনেকেই মোটামুটি টিকে আছেন, কিন্তু ম্যাক্সিমামই পালিয়ে গেছে। কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম সবাইকে ধরে রাখার, ভালোভাবে বোঝানোর, গাইড করার, কিন্তু কি বলুন তো, আমার ভিডিওগুলো একটু বড় হয়, লম্বা হয়, সেই ধৈর্যটাই নেই দেখার। মানে সারাদিনের মধ্যে একটা 25-30 মিনিটের একটা ভিডিও দেখবে, সেই ধৈর্য নেই, তাহলে পয়সা কোথা থেকে হবে? পয়সা তো আর কেউ হাতের মধ্যে এসে আপনাকে ধরেই দেবে না যে নিন দাদা নিয়ে যান, না, কখনোই সম্ভব না। আর আমার কাছে আবার আলাদাভাবে পেড কোনো কোর্সও চলে না, টাকা পয়সারও কোনো ব্যাপার থাকে না। এবার সমস্ত কিছুই দিই ফ্রি অফ কস্টে, কিন্তু ফ্রি অফ কস্টে একটু বেশিক্ষণ সময় নিয়ে শুনতে হবে, মোবাইলের একটু নেটটা খরচা হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই পেশেন্সটুকুই নেই সবার মধ্যে, যার কারণে আজকের এই সুন্দর অনুভূতিটা কিন্তু তারা উপভোগ করতে পারলো না, যারা চলে গেছে। যাই হোক, তো নিফটি আজকে মোটামুটি 325 পয়েন্ট দৌড়েছে, প্রায় 1.5% মতো, এবং 5 দিনের মধ্যে আমরা যদি দেখি নিফটিকে, তাহলে ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। এবং 1 মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি, তাহলে 1 মাসের মধ্যে একটা ইউ তৈরি করেছে। এইবার 6 মাসের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে নিলাম, তাহলে অনেকের মনে আবার এটাও ডাউট থাকতে পারে, সেটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ধরুন এখান থেকে নেমে এই জায়গাটা একটা ইউ আছে, মানে এই জায়গাটা, এই যে একটা ইউ তৈরি করেছিল, আবার ধরুন এই জায়গাটা একটা ইউ তৈরি করেছিল, দাদা তাহলে এই জায়গাটাও একটা ইউ তৈরি করলো। তাহলে আপনি এতটা পজিটিভ হচ্ছেন কি করে? পজিটিভ হচ্ছে এই কারণেই, সেই কারণটা হচ্ছে এই যে যতগুলো ইউ আপনি দেখতে পাচ্ছেন, এই ইউগুলোতে কিন্তু আমরা কন্টিনিউ পরপর আমরা ফরেন ইনভেস্টরদের সেলিং দেখেছি। কিন্তু আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে গত 5 দিনের মধ্যে এফআইজের সেলিংও ছিল লাস্ট কয়েকদিন, কিন্তু এফআইজের সেলিংয়ের ভলিউমটা প্রচুর মাত্রায় কমেছে। এবার তার সাথে রিটেল ইনভেস্টরদের ভলিউমের কিচ্ছু নেই মার্কেটে কোনো ভলিউম নেই। এবার মার্কেটে যখন ভলিউম থাকবে না, তার মানে মোটামুটি আপনাকে কিছুটা হলেও বুঝে নিতে হবে মার্কেটের মোটামুটি বটম তৈরি হয়ে গেছে, মোটামুটি। হ্যাঁ, এবার আমি এটা কখনোই বলছি না যে এখনই নিফটি আবার রকেট হয়ে যাবে এবং আগের সেই অল টাইম হাইতে পৌঁছে যাবে, সেটা নাও হতে পারে। দেখুন, আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, ঠিক আছে, এবং আমি কোনো সেবি রেজিস্টার নই। সুতরাং আমি যেগুলো বলছি সেগুলো আমার পার্সোনাল মতামত, এই মতামতগুলো ভুলও হতে পারে। সবসময় আপনারা নিজেরা স্টাডি করবেন, নিজেরা পড়াশোনা করবেন, সব কিছু বুঝবেন, লজিকগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঠিক জিনিসটা বুঝতে পেরে যাবেন। আমি আপনাদের সেই লজিকগুলোই বোঝানোর চেষ্টা করি, ওইটাই হচ্ছে আমার কাজ। কোন স্টক কিনবেন, কোন স্টক সেল করবেন, কোনটা হোল্ড করবেন, কোনটা এভারেজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কারণ টাকাটা আপনার, লস হলে আপনার, লাভ হলেও আপনার। সুতরাং সেখানে অন্য কারোর মতামত বা আমার মতামত বা অন্য XYZ যে কোনো কারোর মতামতে কখনো কাজ হয় না। এটা সম্পূর্ণ আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, তার জন্য শিখতে হবে, টাইম দিতে হবে, তবেই গিয়ে আপনি প্রপারভাবে স্টক মার্কেটটা ভালোভাবে বুঝতে পারবেন।
এবার সেইটা বোঝার জন্যই কি কি জিনিস প্রয়োজন আছে দেখার চারিদিকে। দেখুন এই মানে রোববার দিন একটা লাইভ করেছিলাম, লাইভটা কতজন দেখেছেন জানি না, খুব বেশিজন দেখেননি, কারণ লাইভটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি একটা লাইভ হয়েছিল। সেখানে কিন্তু আমি অনেক কথা বলেছিলাম। তো সেখানে আমি মোটামুটি এই এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম অনেকক্ষণ, ঠিক আছে। তো এই যে মার্কেটে যে ভলিউমটা ছিল না, মার্কেটের ভলিউমটা কমে গেছিলো। এবার সেই ভলিউম কমে গেলে সেখানে যদি এফআইস সেল করছিল, সেখানে যদি এফআইস আবার কন্টিনিউ বাই করতে শুরু করে দেয়, তাহলে মনে করুন ভলিউমটা কোথায় পৌঁছে যাবে। এবং ওরা তো কখনোই মানে ওই মানে 2000, 5000, 10,000, 50,000 ইনভেস্ট করে না একবারে, ওরা বড় বড় অ্যামাউন্ট মারে। তো বড় বড় অ্যামাউন্ট যখন পড়বে তখন সেখানে অবভিয়াসলি ভলিউম ক্রিয়েট হবে, এবং ভলিউম যখনই ক্রিয়েট হবে তখন ব্যাস মার্কেট তো উপরে যাবে। আর রিটেল ইনভেস্টরদের পার্টিসিপেট তো কমে গেছে, নেই, সব পালিয়েছে। আজকে মোটামুটি সমস্ত জায়গায় পজিটিভ, নিফটি 50, নেক্সট 50, 100, 200, 500, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সমস্ত সব পজিটিভ, কোনো জায়গায় রেড নেই। সেক্টরাল ইন্ডেক্সেও যদি দেখেন, নিফটি ব্যাংক, নিফটি অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এফএমসিজি, আইটি, মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক, সব প্রাইভেট, গভর্নমেন্ট, সব কিছুতেই পজিটিভ। তাহলে পোর্টফোলিও নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে। মানে আজকে সব দৌড়েছে, সব দিকে টাকা লাগানো হয়েছে। দেখুন এফআইসের আজকে মানে বাই করেছে 694 কোটি টাকার মাল নেট বাইং করেছে, কিন্তু বাইংয়ের ভলিউমটাও বেশি নেই, কমই, কিন্তু মার্কেট দৌড়েছে, দেখেছেন? তার মানে রিটেল পার্টিসিপেশন নেই মার্কেটে। তার মানে এত কম ভলিউমেই এই অবস্থা। তার মানে বুঝুন এরা যদি বড় সড়ো মাত্রায় এবার শুরু করে দেয় তখন কি হবে। তবে এখন সেই রকম কোনো পজিটিভিটি আপাতত নেই। এখন মানে গ্লোবালি একটা নেগেটিভিটি তো চলছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, সব কিছুই বুঝতে পারছেন, আগেও ডিসকাস করেছি। তো ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যতক্ষণ আমরা একটু পজিটিভিটি না পাচ্ছি ততক্ষণ কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন কোনো সেই রকম কিছু নেগেটিভিটি দেখছি না। তার মধ্যে এটা মার্চ মাস চলছে, এবার মার্চ মাসের মোটামুটি শেষের দিক চলছে এখন। এর পরের থেকে শুরু হবে Q4 রেজাল্ট, এবং Q4 রেজাল্টে ম্যাক্সিমাম কোম্পানিগুলো সম্ভাবনা দেখা যাচ্ছে যে রেজাল্টগুলো ভালো আসার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। তাহলে এইবার এই সম্ভাবনাগুলো বেশি দেখা যাচ্ছে কেন বললাম, এই সম্ভাবনা দেখেই তবেই কিন্তু মানে বড় প্লেয়াররাও সেখানে ইনভেস্টমেন্ট করে। মানে সম্ভাবনা বেশি, মানে কোয়ার্টার রেজাল্ট কি বললাম, সেটা হচ্ছে কোয়ার্টার রেজাল্টগুলো যদি ভালো হয়, মানে রেভিনিউ বাড়ে, নেট প্রফিট বাড়ে, সেক্ষেত্রে তখন সেই স্টকটা বাড়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। ইপিএস বাড়বে, ইপিএস বাড়লে পি কমবে, তখন সেক্ষেত্রে স্টকটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ সেখানে একটু বাইং আসতে পারে, যার কারণে। তো এই সম্ভাবনা কি আছে, এই সমস্ত দেখেই তো বড় প্লেয়াররা মাল কেনে, এবং বড় প্লেয়াররা মাল সেখানেই কেনে যেখানে সবাই ফেড আপ হয়ে গেছে, সবাই ভয় পেয়ে সব ছেলে চুলে দিয়ে পালিয়েছে, যেই সিচুয়েশানটা তৈরি হয়েছিল। এবং এই যে মানে এই 22,000, 21,000 থেকে 22,000-এর মধ্যে মার্কেটটা যে ছিল, এই সময়টা এত চারিদিকে নেগেটিভিটি, ঠিক আছে, এত নেগেটিভিটির মধ্যে তার রিটেল পাবলিকরা কী ভাববে? আপনাদের মধ্যেও অনেকেই আছেন, আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন কথাটা, আমার মেলে কিনা কমেন্ট করে জানাবেন কথাটা। আপনাদের মধ্যেও অনেকে আছে, মানে অনেকে ভেবেছিলেন, দেখুন এটা হতেই পারে, এটা যার ব্যক্তিগত ধারণা, সেটা হতেই পারে। অনেকে ভেবেছিলেন যে মার্কেটটা হয়তো এখান থেকে 15,000 চলে যেতে পারে, বা 18,000 চলে যেতে পারে, মানে চারিদিকে আর কি এমন টাইপের ভয় সৃষ্টি করেছে। এবার সেদিনকে লাইভে আমি এটা আলোচনা করেছিলাম যে দেখুন চারিদিকে এই ভয় ভীতি এগুলো সব কিছু তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু একটা ট্র্যাপ হতে পারে সম্ভাবনা, কারণ এই সমস্ত জিনিসই হয় এখন মার্কেটে। দেখুন ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন চলে,
ঠিক আছে, যেগুলো মোটামুটি ফরেক্স মার্কেটে অতটা হয় না। কেন ফরেক্স মার্কেটে কী হয়, ওখানে পুরো গ্লোবালি অল ওয়ার্ল্ড জুড়ে সবাই ইনভেস্টমেন্ট করে, তো সেখানে সেই মানে ওয়ার্ল্ডের সেই মার্কেটটাকে ম্যানিপুলেশন করা অতটা সোজা কথা নয়। সেখানে হিউজ পরিমাণ, মানে এতটাই পরিমাণ টাকা দরকার যে অতটা সোজা না। কিন্তু ইন্ডিয়ান মার্কেটটাকে নাড়াচাড়া করার জন্য কয়েকশো কোটি টাকাই যথেষ্ট, বুঝতে পেরেছেন? মানে কয়েক হাজার কোটি টাকা এরকম একটু এদিক ওদিক করলেই হয়। তো মানে ম্যানিপুলেশন করাটা খুব সোজা, যার কারণে কিন্তু খুব ভালোভাবে এই মার্কেটটাকে নাড়াচাড়া করা যায়। আর তারপরে ইন্ডিয়ান মার্কেটে আরেকটা মূল বিষয় যেটা আছে সেটা হচ্ছে নিউজ। মানে শুধু চারিদিকে একটু নিউজ তৈরি করে দিলেই সেটা পাবলিক খুব ভালোভাবে নিয়ে নেয়, এই সমস্ত জিনিস চলে। তো আমি আবার একটু মানে সবার থেকে একটু আলাদা চোখে দেখি, বুঝতে পেরেছেন? মানে আমি একটু ডিফারেন্ট, সবার থেকে আলাদা। সবাই যেদিকটা ভাবে মার্কেটের যে নিউজ আমি অত দেখি না, দেখি আপনাদের সাথেও আপডেট দিই, তবে ভেতরে ভেতরে হয়তো তার উল্টোটা চিন্তা ভাবনা করি, ঠিক আছে? কেন যেদিকে ম্যাক্সিমাম পাবলিক কোন দিকটা ভাবছে, আপনাকে ভাবতে হবে তার উল্টো, তাহলেই আপনি সঠিক পথে এগোবেন। এটা মিলিয়ে নেবেন আপনি। আজকের থেকে মানে আরও 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাক, তখন বুঝতে পারবেন এই কথাগুলো যে আমি বলছি এই কথাগুলো ঠিক না ভুল, তখন বুঝতে পারবেন। এখন হয়তো মনে হতে পারে যে আমি বেকার কথা বলছি, গল্প কথা বলছি, সেটা মনে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি, আপনাদেরও এটা ধীরে ধীরে হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এফআইসের আবার আজকে কিছুটা বাইং দেখেছি। এবার এই বাইংটা এসছে বলে আপনি ভাবছেন যে এফআইস ফিরে চলে আসলো, সেটা কিন্তু নাও হতে পারে। কারণ এই বাইংটা কন্টিনিউ হতে হবে। কন্টিনিউ মানে কীরকম, ধরুন এই একদিন বাই করলো, দুদিন বাই করলো, আবার একদিন সেল করলো, আবার একদিন বাই করলো, একদিন সেল করলো, এইভাবে দুদিন বাই করছে, একদিন সেল করছে, দুদিন বাই করছে, একদিন সেল করছে, তাহলে ঠিক আছে, তাহলে ধীরে ধীরে বাইংয়ের মাত্রাটা বাড়ছে, তখন সেক্ষেত্রে মার্কেটটা ধীরে ধীরে রিকভারি করার চান্স আছে। তবে আমি যেটা দেখছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু নেগেটিভিটি সেইভাবে দেখছি না, শুধু ওই একটাই, ডোনাল্ড ট্রাম্প, ট্যারিফ, ব্যাস, এছাড়া আর কিছু নেই। ক্রুড অয়েল মোটামুটি কন্ট্রোলে আছে, ডলার প্রাইসটাও একটু বেশি আছে, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করি। আর তারপরে আমাদের ইনফ্লেশনও ঠিকঠাক হয়েছে। ইনফ্লেশন মানে সিপিআই ডাটা আমাদের ভালো এসছে, রেট কাটের একটা সম্ভাবনা হলেও তৈরি হতে পারে, সব দিকেই পজিটিভিটি আছে। তার মধ্যে Q4 একটা পজিটিভিটি হতে পারে, এই রকমভাবে ভাবা হচ্ছে, ঠিক আছে? তো এইরকমভাবে আপনাদেরও চিন্তাভাবনা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও মার্কেটে কিন্তু প্রচুর স্টক, খুব সুন্দর সুন্দর অপরচুনিটির মধ্যে এখনও আছে। তো এখন আমি আপনাদের সামনে কিছু স্টক তুলে ধরবো, সেগুলো কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সম্পূর্ণ এডুকেশন পারপাস, যে সেই স্টকগুলোর একটু আমার পার্সোনাল মতামত দেব, আপনি সেই স্টকগুলো নিয়ে স্টাডি করে দেখতে পারেন। বাই করবেন, সেল করবেন, হোল্ড করবেন, এভারেজ করবেন, যেটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, লস লাভ যেটা হবে সেটা আপনারই হবে, ঠিক আছে? আমি জাস্ট কয়েকটি স্টক কি মোটামুটি আইডিয়া করেছিলাম সেই রিলেটেড, এবং কি আপনাদেরকে কিভাবে এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলগুলো কাজে আসছে কি না সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো তার মধ্যে প্রথম কোম্পানিটা হলো টাটা স্টিল। এখন বর্তমানে কত আছে, 154 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে দিয়েছি, এই ওপর থেকে নিচে আসছিল, কন্টিনিউ নিচে। কয়েকজন তো মানে বলেই ফেললেন, মেসেজ করলেন বা টেলিগ্রামে আলোচনা করলেন যে টাটা স্টিল কি বন্ধ হয়ে গেল দাদা? আমি কি বলেছিলাম মনে করে দেখুন, আমি কি বলেছিলাম? টাটা স্টিলে দু একজন যাদেরকে বলেছিলাম মনে করুন, টাটা স্টিল যদি 200 টাকাতেও আপনার কেনা থাকে, সেখানে পৌঁছায়নি, তবুও আমি বলেছিলাম যে যদি 200 টাকাতেও কেনা থাকে তাহলেও আপনার টাকা সেফ। আলটিমেটলি কী হচ্ছে, ওপর থেকে নিচে এসে ইউসেফ একটা, বুঝতে পারছেন? ইউসেফ হচ্ছে একটা, বুঝতে পারছেন?
হয়ে যাবে, ইউসেপও হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ওপরে যেতে গেলে যখন ওপরে যায় একটা স্টক তখন এইভাবে 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 যেতে থাকে, ঠিক আছে। কিন্তু এই যে আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিয়েছি, তো 1 বছরের মধ্যে স্টকটি এখান থেকে এখানে নেমেছে, ধীরে ধীরে ইউটার্ন মারছে। ইউটার্ন তো কমপ্লিট হবে, কেন 5 বছরের চার্ট প্যাটার্নটা একটু বের করি। তাহলে দেখুন এখানে একটা ইউ আছে, আছে না? তাহলে এখানেও একটা ইউ হবে, কারণ রাইট কোম্পানি অলওয়েজ বাউন্স ব্যাক করে, এটাই আপনাদের বুঝিয়েছি বারবার। এবং রাইট কোম্পানি যখন বাউন্স ব্যাক করে, টাটা স্টিল জাস্ট একটা এক্সাম্পল, এটা জাস্ট একটা এক্সাম্পল মাত্র, কোনো রেকমেন্ডেশন নয়। রাইট কোম্পানি আপনার কাছে যে কোম্পানি মনে হচ্ছে ভালো এবং ভবিষ্যতেও সেই কোম্পানির ব্যবসা চলবে, তাহলে সেই কোম্পানি ইউটার্ন মারবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডেক্স লেভেলের যে সমস্ত স্টক, এই যে ইন্ডেক্স মানে নিফটি নিচে এসছে, এবার নিফটিকে ওপরে যেতে গেলে এই ইন্ডেক্স লেভেলের স্টকগুলোকেও ওপরে যেতে হবে, তবেই নিফটি ওপরে যাবে। এভারেজ 50টা কোম্পানি, নিফটি 50-র মধ্যে টোটাল ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি আছে। এই 50টা কোম্পানি এভারেজ যেমনভাবে দৌড়াবে, নিফটিও তেমনভাবেই দৌড়াবে। তাহলে নিফটিকেও অল টাইম হাইতে যেতে গেলে এই 50টা কোম্পানিকেও দৌড়াতে হবে, ওপরে যেতে হবে। এবার ওপরে কখন যাবে? তারা রাইট কোম্পানি যদি হয়। রাইট কোম্পানি কি করে? যদি ইন্ডিয়ার টপ 50টা কোম্পানির রাইট কোম্পানি না হয়, তাহলে আর কোন জায়গায় হবে? এটা তো আমরা বুঝতেই পারি যে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি অবশ্যই রাইট কোম্পানি, তার জন্য তারা নিফটিতে আছে এবং তারা অলরেডি বড় কোম্পানি, সব থেকে টপ 50টা কোম্পানি। বোঝাতে পারলাম? তাহলে হয়ে গেল রাইট কোম্পানি। এবার রাইট কোম্পানি যখন বিজনেসও চলবে ভবিষ্যতে, তাহলে রাইট কোম্পানি বাউন্স ব্যাকও করবে, মানে ইউটার্ন মারবে। এই ইউটার্নেরই একটা ফর্মুলা বলেছিলাম 1 বছরের চার্ট প্যাটার্নে। ওপর থেকে নিচে এসছে কম শেয়ার, মনে করুন হাই কত, এটা হাই। এবার যখন এই জায়গাটায় নেমেছিল তখন আপনি ভেবেছিলেন এখান থেকে অনেকটা নিচে নেমেছে, তাহলে এই জায়গাটা একটা ঠিকঠাক প্রাইস হতে পারে। মনে করুন ধরুন 150 টাকা, 151 টাকা, ঠিক আছে। তারপরে একটু ওপরে উঠলো, ঠিক আছে, দরকার নেই। ওপরে আপনার ইউটার্ন কমপ্লিট হয়নি, তারপরে আবার নিচে আসলো। তারপরে আপনি আবার এই জায়গাটায় ভাবলেন যে না, এই জায়গাটায় কিছু নিয়েছিলাম, আবার এই জায়গাটায়, এই মানে ওভার কনফিডেন্স হয়ে কখনো হিউজ কোয়ান্টিটি এক জায়গাতেই মেরে দিতে নেই। যে টাকাটা ইনভেস্ট করবেন, মনে করুন আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, 50,000 টাকা এই জায়গাটায় নয়, এটাই আমি বলেছি। যে কোম্পানিটা আপনার ভালো লাগছে সেটা, এটা জাস্ট একটা এক্সাম্পল। বারবার এই কথাগুলো কেন বলি, তার কারণ হচ্ছে অনেকে ভেবে নেন যে আমি এই পার্টিকুলার এই স্টকটির ব্যাপারে বলছি, না সেটা নয়, এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এই জায়গাটা যদি হিউজ কোয়ান্টিটি আপনি মেরে দিতেন, তাহলে কী হতো? নিচে নামলেন, আপনার কাছে আর টাকা নেই, মানে 50,000 টাকা ইনভেস্ট করার কথা ছিল, আপনি এখানেই করে দিয়েছেন, তাহলে টাকা শেষ, আর ইনভেস্ট করার কিছু নেই। এবার যদি আপনি সেখানে বুদ্ধি করে ধরুন 15,000 আর একবার 20,000 এরকম ইনভেস্ট করবেন, মনে করে রেখেছেন, তাহলে এখানে 15,000 যদি ইনভেস্ট করতেন, তাহলে বাকি আপনার হাতে এখনও 35,000 টাকা আছে। এবং শেয়ার প্রাইসটাও এখানে নেমেছে আরও, মানে আরও সস্তায় আপনি মাল পেলেন। তাহলে সস্তায় যখন মাল পেলেন, তাহলে আপনার কোয়ান্টিটিটাও বাড়বে, মানে এখানে আপনার যত কটা কোয়ান্টিটি হয়েছিল 15,000 টাকা, এখানে নিশ্চয়ই সে কটা হবে না, তার থেকে বেশি হবে। তার মানে কোয়ান্টিটিও পেলেন বেশি, দামে কম, কোয়ান্টিটি বেশি হলো। তারপরে এখানে 15 হলো, এখানে 15 হলো, এখনও 20,000 টাকা হাতে আছে। এবার যখন এই জায়গায় নামলো, তখন দেখলেন এই প্রাইস এই দুটোর থেকে আরও নিচে এসছে, তাহলে সেখানে আবার 20,000 টাকা ইনভেস্ট করে দিলেন, ঠিক আছে। এবার এখান থেকে আরও নিচে যেতেই পারতো, কিন্তু দরকার নেই, আপনার ইনভেস্ট করার ছিল 50,000 টাকা, সেটা হয়ে গেছে এবং সেটা ধাপে ধাপেই হয়েছে, ব্যাস। এবার ছেড়ে দিন। এবার স্টকটি নেমেছে কোথা থেকে? এখান থেকে, এই জায়গা থেকে। এবার আপনার কি, আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনার এই কোম্পানিটায় আপনার ভরসা আছে বলেই তবেই ইনভেস্ট করেছেন, এবং রাইট কোম্পানি, এটা সবই ঠিক আছে। তাহলে রাইট কোম্পানি যখন, আপনি নিশ্চয়ই এটা জানেন যে আপনার রাইট কোম্পানি বাউন্স ব্যাক করবে, মানে ইউটার্ন মারবে। তাহলে এই ইউটার্নটা যখন মারবে,
এই জায়গায় আসবে আপনার প্রফিট কমপ্লিট, আপনার প্রফিট হবে। এটাই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা কাজ করলে পুরো স্টক মার্কেট লুট। বড় প্লেয়ার যদি জেনে যায় এই ফর্মুলা, আপনি জানেন, ঠিক আছে, তাহলে আপনাকে টাকা দিতে বাধ্য হবে, আপনার হাতে পায়ে ধরতে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ঠিক আছে দাদা নমস্কার, আপনার কাছে হেরে গেলাম, আপনাকে রিটার্ন আমি দিতে বাধ্য, কিচ্ছু করার নেই, চ্যালেঞ্জ রইল আপনার সাথে। তাহলে হচ্ছে তো, এবার এখান থেকে নিচে আসতেই পারে, সেটা কথা না, কিন্তু আলটিমেটলি রাইট কোম্পানি ইউটার্ন মারবে। এবার তার জন্য আপনাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে, এবং মনের মধ্যে কোনো ভয় রাখলে চলবে না, এবং লোভ করলেও চলবে না। স্টক মার্কেটে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে লোভ। এই দুটো জিনিসকে কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। যখনই কন্ট্রোল করে ফেলবেন, একদম স্মুথ, স্টক মার্কেট স্মুথ কাজ করছে, আপনিও স্মুথভাবে কাজ করবেন একদম, ব্যাস কাজ শেষ। এটাই হচ্ছে স্টক মার্কেট, একদম সিম্পল। জিনিসটা সিম্পলভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, খুব সিম্পলভাবে বোঝাই। তাতেও দেখুন আজকে অনেকেই নেই। যাই হোক, আরও কিছু কোম্পানি একটু আলোচনা করি। নেক্সট হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে কয়েকদিন আগে কী বলেছিলাম মনে করে দেখুন, এই চ্যানেলে নয়, তবে আগের চ্যানেলে। 2035 টাকা বর্তমানে শেয়ার প্রাইস, এবং আজকে প্রায় 2% ওপরে, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা জাস্ট একটু ওপেন করে নিই। তাহলে অল টাইম হাই একটু দেখিয়ে দিই। আজকের হাই কত? 2039। 52 হাই কত? 2039। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে অল টাইম হাই টাচ করলো। এবারে একটু 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিই। কয়েকদিন আগে কী বলেছিলাম মনে করে দেখুন, যে 5 বছরে এখনও এই লার্জ ক্যাপ কোম্পানিটি ডবল হয়নি, এবং 5 বছরের মধ্যে অনেকবার চেষ্টা করেছে যে এই লেভেলটা ভাঙার। সেই লেভেলটা কিন্তু একটা ভাঙার সুযোগ আছে এবার, এবং এই লেভেলটা ভেঙে একটা উপরে যাওয়ার সুযোগ আছে। সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লেভেলটা ভেঙেছে। এবার দেখা যাক কতটা কী হয়। তো এবার দেখুন, এবার আমি তো জ্যোতিষী নই না, স্টক মার্কেট সম্বন্ধে এতটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে যে বলে দিতে পারবো। এটা কি? এটা পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা এবং কিছু অনুমান, ঠিক আছে। এই অনুমানের ভিত্তিতে স্টক মার্কেট চলে। তো এই যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের এই যে অল টাইম হাই এবং এই টপ লেভেলটা ছাড়িয়ে ওপরে যেতে পারে, এটা কেন বলেছি? এটা হচ্ছে আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স, সেটা আপনাদেরও ধীরে ধীরে হবে। যখন আপনি একটা কোম্পানিকে বুঝতে পারবেন, একটা কোম্পানি ফলো করবেন, দীর্ঘদিন তার মুভমেন্টটাকে বুঝতে পারবেন, তখন আপনার মধ্যেও এটা ধীরে ধীরে আসবে। তবে এত তাড়াতাড়ি আসবে না, হবে কিন্তু ধীরে ধীরে। তার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে এবং খুব স্মুথভাবে। যার জন্য আমি বলি যে বেশি নিতে পারছেন না, সে কি করবেন, কম সংখ্যক কিছু স্টক ওয়াচ করুন, নজর রাখুন, তার মুভমেন্টগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক কিছুই বুঝতে পারবেন, ঠিক আছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোনো মুভমেন্ট নেই, কিন্তু মার্কেট দৌড়েছে। তার মানে বুঝুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিও যদি দৌড়াতো, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রির নিফটির 3rd ওয়েটেজ রাখে, 3 নম্বর ওয়েটেজ। ফার্স্ট হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, সেকেন্ড আইসিআইসিআই ব্যাঙ্ক, থার্ড হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি আজকে একটু দৌড়াতো, তাহলে নিফটি আরও কোথায় চলে যেত সেটা বুঝতেই পারছেন। যাই হোক, সেটা নিয়ে আর আলোচনা করছি না। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। তো মোটামুটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ওপরের টপ লেভেল থেকে একদম নিচে, আর এই জায়গাটায় ফলো করুন, একটা রেঞ্জ ধরে আছে না, একটা রেঞ্জ। এবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টাও চলছে। 1 মাসের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, তাহলে এখান থেকে একটা ইউ শেপ তৈরি করেছে। এই 1 মাসের মধ্যে দেখবেন একটা রিটার্ন, এই দেখুন নিচের লেভেল থেকে দেখুন 8% রিটার্ন। স্টক মার্কেট অনায়াসে দিয়ে দেয়, 7, 8, 10% রিটার্ন অনায়াসে পাওয়া যায় মার্কেট থেকে, ঠিক আছে। কিন্তু আপনাকে সেই রিটার্নটা নেওয়ার জন্য পেশেন্স রাখতে হবে এবং খুব চালাকি করে প্রফিটটা নিতে হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা হবে, যত আপনার এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে তত হবে, এত সহজে হবে না। এই কাজটা খুবই সহজ, কিন্তু এই সহজটাকে সহজভাবে আপনাকে শিখতে টাইম দিতে হবে, অনেকটা সময় লাগবে তার জন্য।
মাসের চার্ট প্যাটার্নটা একটু ওপেন করি। তো 6 মাসের চার্ট প্যাটার্নে মোটামুটি একটা স্টেবল দেখতে পাচ্ছি, একটা জায়গার মধ্যেই নাড়াচাড়া করছে। তাহলে এবার কি হয় ওর নিচে যাবে, নয় ওপরে যাবে, যে কোনো একটা। এবং মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অয়েল বিজনেসে কাজ করে, তো অয়েল এখন একটু গ্লোবালি একটু ডিস্টারবেন্স চলছে, যার কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটু দৌড়ানোর জায়গা পাচ্ছে না, সেই জায়গাটা বলতে পারেন, ঠিক আছে, অয়েল সেক্টরগুলো। আর এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আরেকটা ভালো যেটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এই স্টারলিংকের সাথে অ্যাটাচ হয়ে গেছে, মানে জিওর সাথে, ঠিক আছে, জিওর সাথে স্টারলিংক, এবং মানে স্টারলিংকের সাথে জিও আর এয়ারটেল দুজনের সাথে ডিল ফাইনাল হয়ে গেছে। সেটা একটা পজিটিভ জিনিস। তো এটা এখনও এক্সিকিউট হতে অনেক সময় লাগবে, সরকারি পারমিশন লাগবে, অনেক কিছু স্যাংশন করতে হবে, তারপর গিয়ে হবে। তো যাই হোক, আলটিমেটলি এটাও যদি আপনার কাছে মনে হয় রাইট কোম্পানি, ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি যদি আপনার কাছে রাইট কোম্পানি মনে না হয়, তাহলে আর কোথায় হবে। তবে আমার কাছে এটা রাইট কোম্পানি, এবং এই কোম্পানিটাও বাউন্স ব্যাক করবে। কেন? এরও 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাই আপনাকে, তাহলে দেখুন 5 বছরের মধ্যে কী করেছে, ওপর নিচ একই করেছে, একই 5 বছর ধরে। কোনো রিটার্ন আছে? কোনো রিটার্ন নেই। এই যে 5 বছরে এখন 145% এই নিচের লেভেলটা থেকে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কন্টিনিউ একই রেঞ্জের মধ্যে ওপর নিচ এই করে যাচ্ছে। তাহলে রাইট কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করে। এবার যখন দেখবেন নিফটি আবার ওপর থেকে নিচের দিকে আসছে, তখন হয়তো মানে বাকি সমস্ত স্টক হয়তো নিচের দিকে আসছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একা হয়তো দৌড়াচ্ছে, এটাও হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ এই রকম জিনিসও হয়েছে, আমি দেখেছি, তাই বলছি। নেক্সট হচ্ছে SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 737 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলে রেখেছি, 1 বছরে কোনো রিটার্ন নেই, কিন্তু ওপর থেকে নিচে এসে এখন একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখুন 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখালে বুঝতে পারবেন। যেমনভাবে নিফটি দৌড়াবে, তেমনভাবে এই সমস্ত কোম্পানির চার্ট প্যাটার্নও আপনি নিফটির সাথে ম্যাচ খাওয়াবেন, পেয়ে যাবেন, মিল পেয়ে যাবেন, মোটামুটি অনেকটাই মিল পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটাও রাইট কোম্পানি এবং বাউন্স ব্যাক করবে। এবং সরকারি চাকরি প্রচুর, মানে যখনই নিচে যায়, 1 বছরের না, আমি 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করি না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাই ওপেন করি, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে দেখুন SBI ব্যাঙ্ক যখনই নিচে যায় নতুন একটা অল টাইম হাই মারে, যখনই নিচে যায় নতুন একটা অল টাইম হাই মারে, যখনই নিচে যায় নতুন একটা অল টাইম হাই মারে, ঠিক আছে। আবার নিচে গেছে, অল টাইম একটা হাই মারার জন্য নিচে গেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার এটা মনে হচ্ছে। দুর্দান্ত ব্যাংক, সরকারি ব্যাংকের মধ্যে টপ পারফরমেন্স করছে। এই ব্যাংকের একটা কোয়ার্টারের রেভিনিউ এবং নেট প্রফিট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি তো কন্টিনিউয়াসলি শেয়ার করি এবং কোয়ার্টার রেজাল্টও তুলে ধরি, একটু দেখবেন, ফলো করবেন। এবং NPAও প্রচুর কম, দুর্দান্ত বিজনেস করছে। মানে এই কোম্পানি বলতে পারেন HDFC এবং ICICI ব্যাংকেও পর্যন্ত টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে, যেরকমভাবে বিজনেস করছে, ঠিক আছে। তো মার্কেট যখন নেগেটিভ থাকে তখন সব কোম্পানিতেই পিটাই হয়, কিন্তু মার্কেট যখন পজিটিভ থাকে তখন রাইট কোম্পানি আগে বাউন্স ব্যাক করবে। পেনি স্টকের দিকে একদমই তাকাবেন না। পেনি স্টক বাউন্স ব্যাক করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার কোয়ার্টার রেজাল্টের উপরেই নির্ভর করবে। কিন্তু ভালো কোম্পানির শেয়ার, বড় কোম্পানির শেয়ার রেজাল্টের ওপর ততটা নির্ভর নাও করতে পারে, কারণ সেখানে মার্কেটকে ওপরে তুলতে গেলে সেই সমস্ত স্টকগুলো ওপরে নিতে হবে এবং সেই সমস্ত স্টকগুলো নিচে নিয়ে যেতে হবে, মার্কেট নিচে নিয়ে যেতে গেলে, তাহলে সেই স্টকগুলোতে মুভমেন্ট হবে। কোয়ার্টার রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে একটা নেগেটিভিটি কি কাজ করছে, কি পজিটিভিটি কাজ করছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন বাজারে পজিটিভিটি আসবে তখন রাইট কোম্পানি আগে দৌড়াবে, আগে ইউটার্ন মারবে, তারপরে মিড ক্যাপ স্মল ক্যাপ যদি ঠিকঠাক পারফরমেন্স করে এবং সেটা ভালো হয়, তবে সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। এটাই হচ্ছে মূল মন্ত্র। নেক্সট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ইন্ডিয়ার প্রত্যেকটি ঘরে ঘরে আছে এই কোম্পানির প্রোডাক্ট,
প্রতিটি ঘরে ঘরে আছে। এমন কোনো ঘর নেই যে এই কোম্পানির প্রোডাক্ট সেই ঘরে নেই। চ্যালেঞ্জ রইল আপনার সাথে। গুগলে সার্চ করে দেখবেন হিন্দুস্তান ইউনিলিভার প্রোডাক্ট লিস্ট, তারপরে মিলিয়ে নেবেন আপনার ঘরে আছে কিনা। চ্যালেঞ্জ করে বললাম। যদি না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। 2204 টাকা বর্তমানে শেয়ার প্রাইস। 1 বছরে কত রিটার্ন? -4%। এবং ওপরের টপ লেভেল থেকে নিচে এসে এক মাসের চার্ট প্যাটার্নটা যদি দেখি, তাহলে এটা কেবল একটা ডাব্লু প্যাটার্ন। 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, তাহলে এই যে নিচে এসে একটা এই যে ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে। এই ডাব্লু প্যাটার্ন যখন একটা তৈরি হয়, তখন টেকনিক্যাল যেটা বলে যে ডাব্লু যখন একটা তৈরি হয়, তখন সেটা ওপরে যাওয়ার ইন্ডিকেশন দেয়, ঠিক আছে। টেকনিক্যাল ব্যাপার। তবে সব কিছুই টেকনিক্যালের ওপর ছেড়ে দিলে হবে না, কারণ আমি অতটা খুব একটা টেকনিক্যাল নিয়ে আলোচনা করি না, তবুও ঠিক আছে। ওপর থেকে নিচে এসছে, রাইট কোম্পানি ইউসেপ বানাবে, যেটা একদম সিম্পল, যেটাতে সবাই বুঝতে পারবে এবং খুব সহজভাবে বুঝতে পারবে। সেই সহজ ভাষাটাই আমি ব্যবহার করতে ভালোবাসি, যার কারণে আপনারা শুনতেও ভালোবাসেন, ঠিক আছে। তো সহজ কথা সহজভাবেই বোঝানো উচিত। কঠিনভাবে বোঝালে সবাই নাও নিতে পারে, যার কারণে আমি সহজভাবেই বুঝিয়ে থাকি। হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্টের ওপর আপনার ভরসা আছে এবং চলবে। বিজনেসটা নিত্য প্রয়োজনীয় জিনিস, চলবেই। তাহলে চলবে যখন, রাইট কোম্পানি বাউন্স ব্যাকও মারবে। গত 5 বছরের চার্ট প্যাটার্নে কী বলছে? ওই একই কেস। দেখুন, ওপর নিচ এই করে যাচ্ছে। 5 বছরের রিটার্ন কত? 7.5% মাত্র। তার মানে এটাও কিন্তু একটা অল টাইম হাই মারার জন্য রেডি হচ্ছে। কবে মারবে, কখন মারবে, সেটা পৃথিবীর কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। যখন মারবে তখন আর ধরতে পারবেন না, এটাই হচ্ছে কথা। নেক্সট হচ্ছে L&T। এটা অনেক বড় একটা গ্রুপ। L&T বড় গ্রুপ, বড় কোম্পানি, এবং নিফটি 50 স্টক তো বটেই। 3271 টাকা শেয়ার প্রাইস, এবং 1 বছরের চার্ট প্যাটার্নে কী দেখাচ্ছে? কন্টিনিউ ওপর নিচ এই করে আছে, মানে বারবার প্রফিট দিচ্ছে। কি করছে? নিচে কিনে ওপরে সেল, নিচে কিনে ওপরে সেল। মানে 1 বছর ধরে আপনি হোল্ড করে রাখলে এই স্টকটিতে কোনো রিটার্ন নেই, কিন্তু আপনি 1 বছরে বারবার কেনাবেচা যদি করেন, মানে আপনার যদি মনে হয় এটা রাইট কোম্পানি এবং এইভাবে কাজ হয়, যদি আপনার মনে হয়, তাহলে এই দেখুন এখানে একটা ছোট্ট, এটা আরও বেশি আছে, দাঁড়ান একটু ধরার চেষ্টা করি। এই দেখুন মোটামুটি 18-19% রিটার্ন একবার, আরও আছে, এরকম অনেক আছে। কত দেখবেন, এরকম প্রচুর বার দিয়েছে। এই দেখুন 11% একবার, এইরকম মানে 10%, 8%, 11%, 15-20% কোনো ব্যাপার না সারা বছরে। এখানে একবার দেখুন 17%। তাহলে কি হয়? লং টাইম হোল্ড করে, লার্জ ক্যাপ লং টাইম হোল্ড করে লাভ, না শর্ট টাইমে কাজ করে লাভ, কোনটা? এবং আমার ফর্মুলা অনুযায়ী যেটা আমি শিখিয়ে রেখেছি, 1 বছরের সব থেকে লো কোনটা? এটা। তাহলে সেই লোটাকেও ব্রেক করেছে। যারা রেডি ছিলেন না, তারা ভেবেছেন হয়তো L&T এখান থেকে আর নিচে আসবে না, বা কেউ ভেবেছিলেন এখান থেকে আর নিচে আসবে না, কিন্তু তারপরেও এসছে। তাহলে ফর্মুলা ভুল করলে তো চলবে না। ফর্মুলা আপনাকে ঠিকঠাকভাবে পালন করতে হবে, যেভাবে আপনাকে, মানে L&T জাস্ট একটা এক্সাম্পল। যে কোম্পানিটায় আপনার বিশ্বাস আছে, ভরসা আছে, কোম্পানিটা ভবিষ্যতে গ্রো করতে পারে এবং বিজনেস চলবে, সেই কোম্পানিতে ভরসা থাকলে, তাহলে যখন বাউন্স ব্যাক মারবে তখন ওভার কনফিডেন্স না দেখানোই ভালো। 52 উইক লোয়ের নিচে যে ফর্মুলাটা ঠিকঠাকভাবে পালন করলেই কাজ হয়ে যাবে। 6 মাসের চার্ট প্যাটার্নটা একটু ওপেন করি, তাহলে 6 মাসের চার্ট প্যাটার্ন কী বলছে? ওপর থেকে নিচে এসে একটা জায়গায় স্টেবল হয়েছে, বুঝতে পারছেন? এই জায়গাটায় একটা জায়গায় স্টেবল হয়েছে তো, তাহলে এখানটাও একটা ডাব্লু প্যাটার্ন দেখা যাচ্ছে। দেখা যাক কী হয়। এক্সিস ব্যাঙ্ক, এটাও একটা বড় সংস্থার ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক। 1045 টাকা শেয়ার প্রাইস, ওপরে টপ লেভেল থেকে নিচে। যারা এখানে হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছিলেন ফেসে গেছেন, যারা এইখানে হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছেন ফেসে গেছেন, এখানে যারা মেরেছেন হিউজ কোয়ান্টিটি ফেসে গেছেন।
তারপর তো আর কিছু বলাই নি। কিন্তু যারা ফর্মুলা মেনে একদম ফর্মুলা মেনে ম্যাক্সিমাম নিচ পর্যন্ত 52 উইক লোয়ের নিচে পর্যন্ত রেডি ছিলেন, তারাই একমাত্র ঠিকঠাক হয়েছে। যখনই এটা ইউটার্ন মারবে তখন প্রফিটটা দেখে নেবেন। যাদের যাদের কাছেই হোল্ডিং আছে যে সমস্ত স্টকগুলো, সেই স্টকগুলো যখন ইউটার্ন মারবে তখন প্রফিটটা দেখে নেবেন। যারা সঠিক ফর্মুলাভাবে পালন করেছেন এবং ঠিকঠাকভাবে কেনাকাটি করেছেন তাদের রিটার্নটা দেখে নেবেন। জান, এটা বলে দিলাম। তারপর মিলিয়ে নেবেন যে ফর্মুলা ওয়াইজ কাজ করলে সেই ফর্মুলা কাজে লাগে কি না। যেভাবে স্টক মার্কেট চলে সেভাবেই স্টক মার্কেটে আপনাকেও চলতে হবে। স্টক মার্কেটের এগেনস্টে গিয়ে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি, সুতরাং পারবেও না ভবিষ্যতে। স্টক মার্কেটের সাথেই আপনাকে চলতে হবে, স্টক মার্কেটের ছন্দেই আপনাকে চলতে হবে। তা আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এই যে এখন ওপরে যাচ্ছে কন্টিনিউ কিন্তু মার্কেট ওপরে কখনোই যাবে না। মার্কেট যখন ওপরে যাবে একটু ওপরে গিয়ে নিচে এসে আবার একটা নতুন হাই, আবার নিচে এসে আবার একটা নতুন হাই, আবার নিচে এসে আবার একটা নতুন হাই, এইভাবেই যেতে থাকবে মার্কেট। আপনি বুঝতেও পারবেন না। এবং কিছু কিছু কোম্পানি এমন আছে, বড় বড় কোম্পানি, ওর কথাও বলছি, ধীরে 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 5 টাকা 7 টাকা 10 টাকা এইরকমভাবে ধীরে 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 ঠিক দেখবেন ইউটার্ন মেরে দিচ্ছে, কমপ্লিট করে দিচ্ছে, বুঝতেও পারবেন না। হবে এটা অনেকের সাথেই হবে যারা নতুন আছেন বিশেষ করে। নেক্সট হচ্ছে টাইটন কোম্পানি লিমিটেড। এটাও নিজের সেগমেন্টে মার্কেট লিডার, জুয়েলারি সেগমেন্টে 1 নম্বর কোম্পানি। তার মধ্যে টাটা একটা ব্র্যান্ড এবং নিফটি 50 স্টক, বড় কোম্পানি, সবই ঠিক আছে। 3088 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের চার্ট প্যারেন্ট ওপেন করে নিলাম। এখানেও এই যে এই জায়গাটাও অনেকে ভয় পেয়েছিল, কিন্তু আলটিমেটলি যারা পেশেন্স দেখিয়েছিল তারা রিটার্নও পেয়েছিল। ইউটার্ন মেরেছে রাইট কোম্পানি, ইউটার্ন মেরে আবার নিচে এসছে। যেটা আমি বলি যে একটা রেঞ্জ বানান এবং নিচে কিনে ওপরে সেল, এই কাজটা মানে বড় বড় লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে আপনি যদি এই কাজটা করেন তাহলে তার জন্য আপনার প্রফিটটা বেশি। আপনি লার্জ ক্যাপে লং টাইম হোল্ডিং করার থেকে যদি এইভাবে কাজ করেন সেটা আপনার প্রফিট বেশি। সেটা মিলছে কি না সেটা দেখুন। এখান থেকেও স্টকটি নিচে এসেছিলো, আবার অর্ধেক রিকভারি করেছিল, তারপরে আবার নিচে চলে এসছে। মার্কেট নেগেটিভিটি, কিছু করার নেই। 5 বছরের চার্ট প্যাটার্নে কন্টিনিউয়াসলি এরকম প্রচুর পাবেন আপনি, প্রচুর আছে। এখন ওপর থেকে নিচে এসছে, তাহলে রাইট কোম্পানি বাউন্স ব্যাক করবে যদি সেই কোম্পানির বিজনেস মজবুত হয়। মজবুত বিজনেস খোঁজার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে টাটা মোটরস, 678 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্ন কী বলছে, ওপর থেকে একদম মানে 52 উইক লো কিচ্ছু মানেনি, সব ভেঙে নিচে। কিন্তু আলটিমেটলি তো টাটা মোটরস রাইট কোম্পানি, বিজনেসও চলছে এবং ভবিষ্যতে গ্রোথ অপরচুনিটিও আছে, কারণ ইলেকট্রিক ভেহিকেলে মার্কেট লিডার এখনও পর্যন্ত টাটা মোটরসই আছে, এখনও পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেল। এবং ইলেকট্রিক ভেহিকেল ভবিষ্যতে ডিমান্ড আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, আমি নিজেও মনে করছি। আপনাদের মতামতটা আপনারা শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ভবিষ্যতে যে বিজনেসের গ্রোথ অপরচুনিটি আছে সে বিজনেস, তার মধ্যে আবার টাটা ব্র্যান্ড। তো টাটা কোম্পানি আজ পর্যন্ত তাদের কোনো শেয়ার হোল্ডারদেরই মানে চোখের জল ফেলেনি, এটুকু আমি জানি, ঠিক আছে। তাহলে টাটা মোটরসের বিজনেসে যদি আমার ভরসা থাকে, কন্টিনিউয়াসলি যেভাবে বিজনেস করছে ভবিষ্যতেও যদি সেভাবে বিজনেস করতে থাকে, তাহলে একটা মজবুত কোম্পানি হয়ে গেল। এবং মজবুত কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করলেই তো প্রফিট। এবং ফর্মুলাটা ঠিকঠাকভাবে পালন করতে হবে। এখন দেখুন 6 মাসের চার্ট প্যাটার্নটা কী বলছে, একটু তো ওপর দিকে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি, ধীরে 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 দেখুন ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে। 5 দিনের চার্ট প্যাটার্ন দেখুন, ধীরে ধীরে, একদম ধীরে ধীরে, কিচ্ছু বুঝতে পারবেন না। এইভাবেই ধীরে 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 কখন যে ইউটার্নটা কমপ্লিট করে দেবে কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, এবার কোন জায়গা থেকে আবার নিচে আসবে তারপরে আবার উঠবে এটা কেউ জানে না, তো আপনাকে আপনার ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। এবার অনেক স্মার্ট ইনভেস্টর আছে, তারা জানেন কিভাবে কাজ করে। স্মার্ট যারা প্রচুর অনেক এক্সপিরিয়েন্স পুরনো, সেটাও একটু বলে নিই। সেটা বলার আগে আমি এশিয়ান পেন্টসে চলে আসি একটু। 2275 টাকা বর্তমানে শেয়ার প্রাইস, 1 বছরের
লো কোনটা ছিল এটা, সেটা ভেঙে দিয়েছে, ভেঙে নিচে চলে এসছে, নিচে এসে একটা রেঞ্জ ধরে আছে। এখানে একটা রেঞ্জ বুঝতে পারছেন তো, 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন একটা রেঞ্জ, তাহলে এটা একটা রেঞ্জ। এবার এখান থেকে যদি নেগেটিভিটি হয় মার্কেটে তাহলে নিচে যাবে, যদি পজিটিভিটি হয় ওপরে যাবে, কারণ এটাও নিজের সেগমেন্টে মার্কেট লিডার পেন্টস ইন্ডাস্ট্রিতে। তাহলে আপনার কি মনে হচ্ছে এশিয়ান পেন্টসের পেন্টের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে? এটা কি আপনার মনে হচ্ছে? তাহলে এটা যদি মনে হয় তাহলে কখনোই এই সমস্ত যেই কোম্পানির বিজনেস আপনার মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেই কোম্পানিতে কখনোই টাকা ইনভেস্ট করবেন না। কিন্তু যে কোম্পানির বিজনেস চলবে এবং ভবিষ্যতেও চলবে সেই কোম্পানির বিজনেস বন্ধ হবে না। তাহলে সেই কোম্পানির যদি মজবুত কোম্পানি হয় তাহলে সেই কোম্পানি শেয়ার বাউন্স ব্যাকও করবে। কেন? প্রিভিয়াস হিস্টোরি বলছে। 5 বছরের ডাটা দেখুন, 5 বছরের ডাটায় কি আছে? রাইট কোম্পানি বাউন্স ব্যাক করে যখন নিচে যায়। এই যে এখান থেকে যখন নিচে গেছিলো এই জায়গাটায় অনেক দিন স্টেবল ছিল। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করলে বুঝতে পারবেন। এই জায়গাটায় কন্টিনিউ অনেক দিন ধরে একই রেঞ্জের মধ্যে ছিল। তখন অনেক গালাগালি খেয়েছিলাম, এবার দেখুন আলটিমেটলি গালাগালির ফল কি হলো? ইউসেপ। ফলটা হলো ইউসেপ। রাইট কোম্পানি বাউন্স ব্যাক করলো। এই বাউন্স ব্যাকে সবাই প্রফিট নিতে পারেনি, কারণ এই জায়গাতেও তখন সেই মুহূর্তে আমাদের প্রিভিয়াস চ্যানেলে তখন যারা নতুন ছিল মার্কেটে তারা অনেকে লস নিয়েছিল। পরে তার মধ্যে কয়েকজন স্বীকারও করেছে, কমেন্টের মাধ্যমে জানিয়েও ছিল বা পার্সোনালি মেসেজও করেছিল আমাকে, ঠিক আছে? তখন তারা তাদের ভুল স্বীকার করেছিল। তো তাতে কি তারা ছোট হয়ে গেল? না, ছোট হয়নি। তাদের যে ভুল হয়েছিল সেই ভুলটা আপনাদের মধ্যেও অনেকেরই হয়েছে। ভুল হলে সেটা মানে সমস্যা কিছু নয়, সমস্যাটা হচ্ছে তখনই যখন আপনি সেই ভুলটা থেকে শিক্ষা না নেবেন, সেটা হচ্ছে বড় সমস্যা। তো যেটা ভুল দেখুন, মার্কেটে এসে প্রত্যেকেই ভুল করে। মার্কেটে যারা প্রথম আসে প্রত্যেকে ভুল করে। এমন কোনো পৃথিবীর কেউ নেই যারা মার্কেটে নতুন এসে একদম 100% ঠিক কাজ করেছে, হতে পারে না এটা। সবাই ভুল করবে। সুতরাং আপনিও যদি ভুল করেন তাহলে আপনার সাথে বাকি মানে পুরনো আজকে যারা সাকসেসফুল ইনভেস্টর বা সাকসেসফুল ট্রেডার তারা প্রত্যেকেই প্রথম প্রচুর ভুল করেছে, কিন্তু এই ভুলগুলো থেকে তারা ধীরে ধীরে শিক্ষা নিয়েছে। শিক্ষা নিয়ে তবেই কিন্তু তারা আজকে সাকসেসফুল। এই শিক্ষাটাই কিন্তু আপনার নিতে হবে। শিক্ষাটা যে না নিতে পারবে, ওই শুধুমাত্র লস দেখলো, লস দেখে নিয়ে বেরিয়ে গেল, তারপরে গিয়ে গালাগাল দিল যে স্টক মার্কেট একটা বাজে জায়গা, খারাপ জায়গা, ফালতু জায়গা, তাহলে লাভ নেই। তাহলে মানে প্রথম এসেই ফার্স্ট পদক্ষেপই ভুল, কিন্তু ভুল থেকে আবার শিখলামও না, তাহলে টোটালি ওয়েস্ট, টাইম ওয়েস্ট, মানিও ওয়েস্ট, মানে লস করে গেল, সেখানে টাকাটাও চলে গেল, তাহলে লস, সব দিকেই লস। এবার দেখুন যেটা বলছিলাম, 1 বছরের চার্ট প্যাটার্ন ওপেন করে যারা স্মার্ট ইনভেস্টর, প্রচুর পুরনো এক্সপিরিয়েন্স আছে, তারা চুপচাপ টাকা নিয়ে বসে থাকে। আমি এর আগেও অনেকবারই বলেছি, তবে চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু জেনে রাখুন। তারা কি করে, ওপর থেকে একটা কোম্পানি পড়ছে, শুধু দেখতে থাকে, ঠিক আছে? একটা কোম্পানি পড়ছে, দেখতে থাকে, তারপরে একটা জায়গায় দাঁড়ালো, যেমন এই যে দাঁড়িয়ে আছে, এটাও দেখছে, এখনও কোনো টাকা ইনভেস্ট করবে না। যখনই এটা মোটামুটি ইউটার্ন মারবে, মানে এইভাবে যেতে থাকবে, যখন ওপরে যাবে যে কোম্পানিটা সে ইনভেস্ট করবে, সে মানে মজবুত কোম্পানি, প্রথমে তারা চুজ করে রাইট কোম্পানি, মজবুত কোম্পানি। এবার সেই কোম্পানিতে অপরচুনিটি খোঁজে। অপরচুনিটি কোথায়? নিচে পড়ছে, দেখতে থাকে, কন্টিনিউ দেখে গেল। তারা বছরে কিন্তু রেগুলার বাই সেল করে না, রেগুলার বা সপ্তাহে 1 দিন 2 দিন এরকম করে না। তারা হয়তো বছরে 2 বার বা 3 বার 4 বার এরকম বাই করে সেল করে, তাতেই তারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নেয়। তো তারা কী করে, এই যে যখন উপরে যাচ্ছে
তখন এই ওপর থেকে নিচে আসলো, তারপর আবার ওপর থেকে নিচে আসলো, এই মুভমেন্টটা দেখে নেয়। এবং যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে, তখন কি করে, এই যে লো লেভেলগুলো আছে, এই লো লেভেলগুলোতে ইনভেস্টমেন্ট করতে করতে যায়, করে খুব কম সময়ের মধ্যে মার্কেট যখন রিকভারি করে, তাদের টাকাটাও রিকভারি করে এবং তারা খুব কম সময়ের মধ্যে একটা প্রফিট নিয়ে বেরিয়ে যায় এবং সেম অপরচুনিটি আবার খোঁজে অন্য আরও কোনো স্টকে, সেই অপরচুনিটিটা খোঁজে, সেখানে আবার গিয়ে টাকা ইনভেস্ট করে দেয়। এইভাবে বছরে মোটামুটি 3টে বা 4টে ট্রেড নেয়, নিয়ে তারা একটা ভালো ক্যাপিটাল জেনারেট করে নেয়। ঠিক আছে, এদেরকে বলা হয় স্মার্ট ইনভেস্টর। তো এই স্মার্ট ইনভেস্টর নিজেকে তৈরি করতে গেলে আপনাকে এখন প্রতিনিয়ত শিখতে হবে, কিছু না কিছু শিখে নিজের এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, কন্টিনিউয়াসলি মার্কেটের নলেজ রাখতে হবে, মার্কেটকে ফলো করতে হবে, মুভমেন্টগুলো ফলো করতে হবে, যে কোম্পানিগুলো আপনার পছন্দ সেই কোম্পানির মুভমেন্ট বুঝতে হবে। ঠিক আছে, তাদের কোনো নেগেটিভিটি, কোনো নিউজ আছে কিনা, কোনো কিছু আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। সমস্ত কিছু দেখে নিজের নলেজ বাড়িয়ে তারপরে কিন্তু মার্কেটে টিকে থাকতে হয়। যে এই সমস্ত কিছু বুঝে শুনে ভয় না পেয়ে এবং লোভ না করে টিকে থাকতে পারবে, আলটিমেটলি সেই প্রফিটেবল ইনভেস্টর বা ট্রেডার তৈরি হবে একটা সময়। আর সেই জার্নিতে আমরা প্রত্যেকেই আছি, এই চ্যানেলের যত মেম্বার আছেন প্রত্যেকে আছি, সবাই একসঙ্গে আছি। এবার আপনাদেরকে গাইড করার জন্য, সঠিকভাবে গাইড করার জন্য, সঠিক পদ্ধতি অবলম্বন করানোর জন্য, যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেই পদ্ধতি আমি যতটা জানি ততটা 100% আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতদিন মাথায় বুদ্ধিটা কাজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক চাই এবং কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।